নমস্কার বন্ধুরা, এক নতুন দিন, এক নতুন আশা নিয়ে আরও একবার আমি আপনার বন্ধু লোকেশ নাথানি ফ্লেক্সি স্ট্রং টক্সে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই জানেন, অ্যাজ ইউ নো, ফ্লেক্সি স্ট্রং টক্স হল শ্যাম স্টিলের একটা মহৎ উদ্যোগ। এই টকের উদ্দেশ্য মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। এর উদ্দেশ্য হল জীবনে সফলতার শিখরে পৌঁছানো মানুষদের সম্বন্ধে জানা। আমরা বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাই যাতে তাদের কথা শুনে আপনারা আপনাদের জীবন আরও সুন্দর করে তুলতে পারেন। বন্ধুরা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই সন্ধ্যাটা আপনাদের সাথে ভাগ করে নিতে। আমাদের সঙ্গে আছেন রিটায়ার্ড মেজর জেনারেল বিক্রম দেব ডোগরা। জেনারেল ডোগরা ভারতীয় সশস্ত্র বাহিনীতে ৪১ বছর ধরে বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। মিলিটারি একাডেমি থেকে তিনি পেয়েছেন মোট ৬টি পদক। এছাড়াও তিনি পেয়েছেন অতিবশিষ্ট সেবা পদক রাষ্ট্রপতির কাছ থেকে। ৫৮ বছর বয়সে যখন আমরা জীবনটাকে হালকাভাবে চালাতে চাই, তখন জেনারেল ডোগরা পৃথিবীর মধ্যে প্রথম জেনারেল হিসেবে জেতেন আয়রনম্যান ট্রাইথালন। আপনাদের জানিয়ে রাখি, ট্রাইথালনে থাকে ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার দৌড় পর। জেনারেল ডোগরা ২০১৮ সালে এটা শেষ করেন মাত্র ১৪ ঘন্টা ২১ মিনিটে। তিনি সেখানেই থেমে থাকেননি। ২০১৯ সালে তিনি তার সময় আরও ৪১ মিনিটে এগিয়ে আনেন। তাহলে বন্ধুরা, আজকের এই সন্ধ্যায় স্বাগত জানাই আমাদের বিশেষ অতিথিকে, মেজর জেনারেল বিক্রম দেব ডোগরা। সবাই নিজেদের জীবনে চড়াই এবং উতরাইয়ের সম্মুখীন হয়। তা সত্ত্বেও কেন কিছু লোক সবসময় তাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলে আর কিছু মানুষ হার স্বীকার করে নেয়? আমি ছোটবেলায় থেকেই অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পেতাম। সাধারণ মানুষ যারা নিজেদের সীমিত ক্ষমতাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন, আমি সবসময় ভাবতাম কিভাবে তারা নিজেদের ভয়কে জয় করতে পেরেছেন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। এই মানুষেরা কি মানসিক দৃঢ়তা নিয়ে জন্মগ্রহণ করেছেন, নাকি এটা তারা ডেভেলপ করেছেন? আমিও কি চেষ্টা করে নিজের ক্ষমতা বাড়িয়ে এগিয়ে যেতে পারব? আপনিও নিশ্চয়ই কখনো এটা ভেবেছেন, যখন বারবার মনে হয়েছে যে আমরা যদি জীবনে অন্য রাস্তা নিতাম তাহলে সবকিছু আরও ভালো হতো। যদি আমরা অন্য চাকরি করতাম, অথবা ওই সম্পর্কটা থেকে যদি বেরিয়ে যেতে পারতাম, অথবা অন্য কোনো শহরে গিয়ে যদি থাকতে পারতাম, তাহলে হয়তো সব একদম ঠিকঠাক হতো। কিন্তু এটা ভুল। এটা মানুষের ধর্ম যে আমরা আফসোস নিয়ে মনে মনে বারবার ভাবতে থাকি, সবসময় নিজেকে দোষ দিতে থাকি যে যদি আমরা ওই সুযোগ না হারাতাম, যদি সেটা অনুসরণ করতাম, তাহলে হয়তো সফলতা পেতাম। হতে পারে জীবনে আমরা চলতে চলতে এমন জায়গায় পৌঁছে যাই আর যেখানে আমাদের মনে হয় যে যেই রাস্তায় আমরা চলেছি তা বন্ধ হয়ে গেছে। হতে পারে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগে যাব নাকি অন্য পথের সন্ধান করব। আমার জীবনে এই রকম পরিস্থিতি সেই সময় আসে যখন আমি ভারতীয় সেনাবাহিনীতে ৩৫ বছর চাকরি করেছিলাম আর আমি ফেস করি প্রফেশনাল রিজেকশন। আমি ১৯৮১ সালে মিলিটারি একাডেমি থেকে পাশ করেছিলাম। এখানে আমি স্বর্ণপদক, সোর্ড অফ অনার, এছাড়াও আরও ৪টি পদক পেয়েছিলাম। এটা একটা রেকর্ড ছিল। আমি একটা এলিট আর্মার রেজিমেন্ট জয়েন করলাম, দ্য পুনা হর্স, যেখানে ২জন পরমবীর চক্র ছিলেন। এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে এই বাহিনী এমন যুদ্ধ করেছিল যে পাকিস্তানি সেনাবাহিনী এই বাহিনীর নাম ফখরে হিন্দ রেখেছিল। আমি আমার জীবনে ৮টি কোর্স করেছি, যার মধ্যে ৫টিতে আমি শীর্ষস্থানে ছিলাম আর বাকি সব কোর্সে আমি আলফা গ্রেডিং পেয়েছিলাম। আস্তে আস্তে আমি আমার কেরিয়ারে যত এগিয়েছি, আমি পুনা হর্সকে কমান্ড করেছি। আমি ওয়েস্টার্ন ফ্রন্টের এক আর্মার ব্রিগেডকেও কমান্ড করেছি, আর একটা ইনফ্যান্ট্রি বিভাগ যা স্ট্রাইক কোরের অংশ ছিল
তাকেও আমি কমান্ড করেছি। আর এই সবকটি কমান্ডে আমার কাজ ছিল শ্রেষ্ঠ। আমি আমার জীবনের শিখরে চলছিলাম, আর আমি অপেক্ষায় ছিলাম আমার সেনাবাহিনীর জীবনের শেষ পদে, মেজর জেনারেল, এই পদে প্রমোশনের জন্য। সেনাবাহিনীতে যখন প্রমোশন হয়, সেখানে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার সেনা প্রধানের সঙ্গে বসে নির্ণয় করেন যে কাকে প্রমোশন দেওয়া যাবে। আর এই বোর্ডে আপনার কার্যকালীন সময়ে আপনার নৈপুণ্যের পাশাপাশি প্রবীণ আধিকারিকদের মতামতও নেওয়া হয়। আমার কেরিয়ার অসাধারণ ছিল এবং আমি আত্মবিশ্বাসী ছিলাম যে প্রমোশন পাবই। কিন্তু যখন বোর্ডের ফলাফল এলো, আমি হতবাক হয়ে গেলাম। আমার নাম সেই তালিকায় ছিল না। আর আমি যখন খোঁজ করলাম, তখন জানতে পারলাম কিছু রেজিমেন্টের রাজনীতির কারণে আমার নাম বাদ দিয়ে দিয়েছে। আমি খুবই ভেঙে পড়লাম। আমার আত্মবিশ্বাস ভেঙে গুড়িয়ে গেল এবং খুবই মর্মাহত হলাম। কিন্তু আমি জানতাম যা হয়েছে তা আমার ভুলের জন্য নয়। কিন্তু তবুও আমার এমন মনে হলো যেন আমি নিজের দোষেই সব হারালাম। রাতে আমার ঘুম আসতো না, আর আমি সারা রাত চিন্তা করতে থাকতাম যে যদি আমি এটা করতাম অথবা যদি ওই কাজটা করতাম তাহলে হয়তো সব ঠিক হতো। আমি খুব লজ্জিত ছিলাম। বাতিল হয়ে যাওয়ার লজ্জা। প্রতিদিনই আমার এই যন্ত্রণা বাড়তে থাকলো এবং একটা সময়ে তা সহ্যের বাইরে চলে গেল। আমি মেলামেশা বন্ধ করে দিলাম। সব রকম পার্টি এড়িয়ে যেতে থাকলাম বিভিন্ন বাহানায়। আমার মনে হচ্ছিল আমি নিজেকে এবং আমার পরিবারকে ছোট করে দিয়েছি। আমি নিজের ওপরে বিশ্বাস হারাতে থাকলাম। আমি নিজেকে নিয়ে অনিশ্চিত থাকতাম এবং নিজেকে গুটিয়ে নিতে থাকলাম। আমি একলা বিছানায় কাঁদতাম, কিন্তু আমি কারো সাথে এই দুঃখ ভাগ করে নিইনি, এমনকি আমার পরিবারের সঙ্গেও না। আমি আসলে পরিবারকে বুঝতে দিতে চাইনি যে আমি দুর্বল হয়ে পড়েছি। যত দুঃখে দীর্ণ হতে থাকলাম, ততই যেন নিজের থেকে পালাতে চাইছিলাম। অদ্ভুত অদ্ভুত কথা আমার মনে আসতে থাকত। আমি ভেঙে পড়েছিলাম। এই রকম অবস্থা আসলে জীবনের সব আনন্দ শুষে নেয়। এরকম পরিস্থিতি পেছনের দিকে টানতে থাকে এবং সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। এবার আমি বুঝলাম যে নিজেকে পুরোপুরি ঠিক করার জন্য কিছু করতে হবে। আমি নিজেকে এভাবে শেষ হতে দিতে পারি না। আমি নিজের মনকে ঠিক পথে চালিত করার উপায় খুঁজতে লাগলাম। আমি স্যাক্সোফোন ক্লাস শুরু করলাম। আমি কবিতা আবৃত্তি শিখতে লাগলাম। আমি গান শিখতেও শুরু করলাম। আমি লে থেকে চণ্ডীগড় পর্যন্ত সাইক্লিং করলাম, যেখানে বিশ্বের সবচেয়ে উঁচু 5টি পার্ক ছিল। কিন্তু লাভ হলো না। আমি জিম যেতে শুরু করলাম, যেখানে আমি ঘন্টার পর ঘন্টা এক্সট্রা কসরত করতাম। আর সেই সময় আমি ভাবতাম যে যত আমি আমার শরীরকে কষ্ট দেব, ততই আমি মানসিকভাবে শান্তি পাব। তারপর বুঝলাম আমি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিলাম। আমি আরও বুঝলাম যে আমাকে বড় কিছু একটা করতে হবে, খুব বড় কিছু, মানে অন্যরকম কিছু, নিজেকে রিডিম করার জন্য। আর তাই 58 বছর বয়সে আয়রনম্যানে যোগ দেওয়ার কথা ভাবলাম। আয়রনম্যান বিশ্বের সবচেয়ে কষ্টদায়ক এবং সবথেকে কঠিন এন্ডুরেন্স ইভেন্ট, যেখানে 3.8 কিলোমিটারের সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটারের দৌড় শেষ করতে হয় 17 ঘন্টার মধ্যে। আমার মনে হলো এটাই যোগ দিলেই পেশাগত জীবনের বাতিল হওয়ার সঠিক জবাব দেওয়া যাবে। এটাই আমার জীবনের এগিয়ে যাওয়ার পথ। নিজের সব এতে ঢেলে দিলাম। ট্রেনিং শুরু করার প্রায় 3 সপ্তাহ পর আমি বুঝতে পারলাম এই যে জার্নি, এটা অনেকই লম্বা এবং অত্যন্ত কঠিন। হতে পারে অর্ধেক রাস্তা গিয়ে আমি হয়তো হার মানতে বাধ্য হব এবং বেরিয়ে যাব। আর এটা যাতে না হয় তার জন্য আমি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিলাম। আমি জনসাধারণকে জানালাম যে আমি আয়রনম্যানে যোগ দিচ্ছি। আর এটা করে আমি আমার সুনাম এবং সম্মান দুটোকেই বাজি ধরলাম। কারণ এরপর যদি আমি বেরিয়ে যেতাম, তাহলে লোকে বলতো, দেখো এত বড় বড় কথা বলে, অথচ ওর দ্বারা কিচ্ছু হয় না। এটাই আমাকে বেরিয়ে যাওয়া থেকে রুখে দিল। আমরা সবসময় অস্বস্তিকর পরিবেশ
এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকি, যতক্ষণ না আমরা জানি যে এটা একটা বড় লক্ষ্যের সঙ্গে যুক্ত। আর আমি এই আয়রন ম্যানে যোগদান করার ইচ্ছে পূর্ণ করার জন্য সেলফ এস্টিম রিডিম করার সঙ্গে লিঙ্ক করে দিলাম। সবসময় যে কোনো কাজ কেন করছেন সে বিষয়ে নিশ্চিত থাকা উচিত। আপনি যাই করুন না কেন তা যেন অর্থবহ হয়, কারণ কেনর উত্তর পেয়ে গেলে আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা অনেক সহজ হয়ে যাবে। আমার 18 মাসের ট্রেনিং খুবই কঠিন ছিল। দিল্লির সাংঘাতিক গরম, দূষণ, ফাস্ট ট্রাফিক, যেটা সাইক্লিং করার জন্য খুবই কঠিন, এবং সময়ের অভাব। আমি সেই সময় 9টা থেকে 5:30 পর্যন্ত একটা কাজে ছিলাম। সেই কারণেই আমাকে ট্রেনিং করতে হতো হয় অফিসের সময়ের আগে অথবা অফিসের সময়ের পরে। এই জন্য আমি সপ্তাহের প্রতিদিন অফিস থেকে ফিরে রাত 7টা থেকে 10টা দৌড়নো এবং সাঁতারের ট্রেনিং শুরু করি। আমি রোববার ভর দুপুরবেলা সূর্য যখন মাথার ওপর তখন দৌড়তাম। সাইক্লিংয়ের জন্য আমি উইকেন্ডগুলো রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা ট্রেনিং করতে হতো। আর এই যে 6 থেকে 7 ঘন্টার প্রশিক্ষণ শনিবার রাত 2টো থেকে রোববার একদম সকাল 9টা পর্যন্ত করতাম। তো রাতে সাইক্লিংয়ের এই ট্রেনিংয়ের সময় মাঝে মাঝে আমার সাইকেলের ওপরই ঘুম এসে যেত। এই ট্রেনিং খুবই ডেঞ্জারাস হয়ে যেত, কিন্তু আমি ধৈর্য না হারিয়ে পথ শেষ করতাম। আমি যখন এই কঠিন ট্রেনিং করেছি, নিজের শরীরকে খাটিয়েছি, আর যখন আমি ইচ্ছে করে নিজের শরীরকে কষ্ট দিয়েছি, তখন বুঝিনি যে আসলে সেটা আমার মানসিক জোর বাড়িয়েছে। এটা আমার মনকে অসুবিধাজনক পরিস্থিতিতে কাজ করার শক্তি জুগিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করি সেটা মানসিক জোরের ওপর নির্ভর করে। এটা কতটা জরুরি সেটা জানা গুরুত্বপূর্ণ। কঠিন পরিস্থিতিতে আমরা কি করব সেটা নির্ভর করে দুটো জিনিসের ওপর: ইচ্ছাশক্তি আর আশাবাদী হওয়া। ইচ্ছাশক্তি হলো সেই জিনিস যা আমাদের পরিস্থিতিকে গ্রহণ করতে বাধ্য করে তোলে। আপনি আসলে কঠিন জিনিসকে মেনে নিতে ঠিক কতটা ইচ্ছুক সেটা নির্ধারণ করে পরিস্থিতি তোমার জন্য খুব একটা ভালো না খারাপ। আশাবাদী হওয়া মানে আপনি যে কাজ করছেন তার ফলাফল আপনার জন্য ভালোই হবে। আমি এই ট্রেনিংয়ের সময় আশাবাদী থাকার জন্য দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার চেষ্টা করেছিলাম। এই সময় যখনই আমার মনের জোর কমে যেত, আমি মনে মনে ভাবতাম আমি আয়রনম্যান প্রতিযোগিতা ফিনিশ করার মুখে দাঁড়িয়ে। আমি নিজেকে ভাবতাম একটা রেড কার্পেটের ওপর, আর বহু মানুষের চিৎকারের মধ্যে ঘোষণা করা হচ্ছে, বিক্রম তুমি আয়রনম্যান। এই চিন্তা আমার ভেতরের শক্তি এতটাই বাড়িয়ে দিত যে আমি অনেকটা জোর ফিরে পেতাম। প্রত্যেক খেলোয়াড় এবং কলাকুশলীদের জীবনে খারাপ সময় আসে, কিন্তু সেই সময় পেরিয়ে কত সুন্দরভাবে আবার আপনি নিজেকে সেই উচ্চতায় বসাতে পারেন সেটাই আসল ক্ষমতা। এমন একটা জিনিস, সেটা সবাই নিয়ে জন্মায় না। এটা একটা দক্ষতা যা ধীরে ধীরে তৈরি করতে হয়। এটা জরুরি যে আপনাকে জানতে হবে যে চাপের সময় আপনাকে কি করতে হবে। চাপের মুহূর্তে আপনি কি করবেন তার কৌশল জানতে হবে। সেটা যদি মনে মনে একটা শব্দ আউড়ে যাওয়া হয়ে থাকে, এমন একটা শব্দ যা আপনার ভেতরের শক্তিকে বাড়িয়ে দেবে। আমি আমার ইভেন্টের সময় এই কৌশল আয়ত্ত করেছিলাম। আমি নিজের সঙ্গে কথা বলতাম। আমি নিজেকে বলতাম, তুমি পারবে, তুমি ভালো, এই বলে নিজেকে জোর দিতাম। যখন আমরা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলি তখন একটা ভালো কিছু হওয়ার জোর তৈরি হয়। সমস্ত রকম বিরুদ্ধ পরিবেশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকাটা একটা দক্ষতা, এবং এটা শিখে প্রয়োগ করা খুবই প্রয়োজন। সেটা জুন মাস, আর আমি এক রোববারের সকালে 35 কিলোমিটার দৌড়ের ট্রেনিং করছিলাম। আর প্রচণ্ড গরমের জন্য সাংঘাতিক ঘাম হচ্ছিল, এবং আমার শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যের অভাব দেখা গিয়েছিল। আর 30 কিলোমিটারের পর আমার শরীরের ভেতরে, পেটের ভেতরে এবং বুকের মধ্যে খিঁচ ধরল, আর আমি মাটিতে পড়ে গেলাম। সৌভাগ্যক্রমে কিছুক্ষণ পর ব্যথাটা কমে এলো। কিন্তু দ্বিতীয়বার যখন আমি দৌড়ানোর চেষ্টা করলাম, আমি পারলাম না। কিন্তু আমি শেষ 5 কিলোমিটার শেষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম।
এবং ধীরে ধীরে দৌড়তে শুরু করলাম। প্রত্যেকটা পদক্ষেপ ফেলার সঙ্গে নিজের শরীরকে মানিয়ে নিলাম। আমি প্রতি ৩ পদক্ষেপে নিঃশ্বাস ছাড়তাম, আর পরের ৩ পদক্ষেপের সঙ্গে নিঃশ্বাস নিতাম। আর এইভাবেই ধীরে ধীরে আমি দৌড়ের একটা ছন্দ তৈরি করে ফেললাম। এভাবেই ৫ কিলোমিটার দৌড় শেষ করলাম। এরপর এই ঘটনা আমি ভুলে গেলাম। এরপর আমি আয়রনম্যান প্রতিযোগিতায় চলে গেলাম। চলুন আপনাদের অস্ট্রিয়ায় নিয়ে যাই। ২০১৮ সালের ১ জুলাই আয়রনম্যান রেস ডে। প্রথম ধাপ 3.8 কিলোমিটার সাঁতার। আমি ভালোভাবে ১ ঘন্টা ৩০ মিনিটে শেষ করলাম। এরপর তাড়াতাড়ি পোশাক পাল্টালাম। তারপর আমি শুরু করলাম আমার 180 কিলোমিটার সাইক্লিং। কিন্তু ১৫০ কিলোমিটার অতিক্রম করার পর আমার শক্তি সম্পূর্ণ নিঃশেষিত হয়ে গেল। চোখে দৃষ্টি ঘোলাটে হয়ে এলো। যে রাস্তায় যাচ্ছিলাম সেটায় দৃষ্টি রাখতে পারছিলাম না। আর এরপর আমার মাথা ঘুরতে শুরু করলো। আর আমার মনে হলো আমি যেন এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছি। তখনই আমার সেই রবিবারের কথা মনে পড়ল যেদিন আমার খিঁচ ধরেছিল। আর সেদিন আমি শ্বাস নেওয়া দৌড়ানোর ছন্দকে মিলিয়ে দিয়েছিলাম। এবারও আমি একই পদ্ধতি প্রয়োগ করলাম। এবার শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্যাডলিংকে মেলাতে চেষ্টা করলাম। এরপরে আমি ধীরে ধীরে আবার সাইক্লিংয়ের ছন্দে ফিরে এলাম এবং আমি মনে মনে মাকে স্মরণ করলাম, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন ৪ বছর আগে। আমি যেন তাকে দেখতে পেলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন। এরপর আমি এতটাই শক্তি ফিরে পেলাম যে আমার গায়ের রোম খাড়া হয়ে উঠল। এভাবেই আমি শক্তি ফিরে পেলাম আর বাকি ৩০ কিলোমিটার শেষ করলাম। এই ঘটনা পুরো প্রতিযোগিতার ফল পাল্টে দিল। আমি পুরো ইভেন্ট শেষ করলাম ১৪ ঘন্টা ২১ মিনিটে। আমি প্রথম ভারতীয় সেনা অফিসার জেনারেল যে আয়রনম্যান প্রতিযোগিতায় জিততে পেরেছে। এরপর আমি যে অভাবনীয় সাফল্য পেলাম এবং যে নিজস্ব সন্তুষ্টি পেলাম, তাতে আমার আত্মবিশ্বাস এবং মানসিক জোর সম্পূর্ণভাবে ফিরে এলো। যে সমস্ত মানুষ আমাকে চেনেন এবং যারা আমাকে চেনেন না, পেলাম যে আমি আগে জানতেই পারিনি যে পৃথিবীটা এত বড়। সোশ্যাল মিডিয়াতে আমার সাঁতার, সাইক্লিং এবং দৌড়ানোর অসংখ্য ছবি ভাইরাল হয়ে গেল। দ্য চিফ অফ আর্মি স্টাফ এবং ডিফেন্স মিনিস্টার দুজনেই আমাকে দপ্তরে ডেকে অভিনন্দন জানালেন। রাহুল গান্ধীও আমাকে অভিনন্দন জানিয়েছেন। তখন আমি বুঝতে পারলাম আফসোসকে পেরিয়ে আসার মূল্য। আয়রনম্যান হয়ে আমি দুঃখকে পেরিয়ে আসতে সফল হয়েছি। সেই দুঃখ যা আমি পেয়েছিলাম পদোন্নতির শেষ ধাপে এসে। যদি আপনি নিজের ভেতরে পরিবর্তন আনতে চান, তাহলে এগুলো অবশ্যই করতে হবে। এটা বুঝতে হবে যে জীবনে কিছুই পার্মানেন্ট নয়। যদি খারাপ সময় আসে, কিছুদিনের মধ্যেই আবার ভালো সময় আসবে। বর্তমানে ফোকাস করুন। যা হয়ে গেছে তা ভুলে যেতে হবে। আর একটা সহজ উপায় হচ্ছে বর্তমান সময়ে থাকা, বর্তমানে এই মুহূর্তে বাঁচতে শেখা। জীবনে সবাই ভুল করে, হয়তো আপনিও করেছেন। নিজের ভুল স্বীকার করুন এবং নিজেই নিজেকে ক্ষমা করুন। আর এটা করলে আপনার যে মনোবল, সেটা আকাশ ছোঁবে। মানসিক জোর বাড়ান। মনের জোর আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদি আমাদের জীবনে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত কঠিন হয়, তখন মানসিক জোরের প্রয়োজন। সম্পর্কের দাবি বেশি থাকলে আমাদের মানসিক জোরের দরকার। যদি আমাদের বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করতে হয় বা যদি টিনেজাররা থাকে, এখানেও আমাদের মানসিক জোর খুবই জরুরি হয়ে ওঠে। ঠিক যেভাবে তুমি নিজের দৈহিক শক্তি বাড়াও, একইভাবে তোমার মানসিক শক্তিও বাড়াতে হবে। তোমার জীবনে কেনগুলোর সঙ্গে যুক্ত হও। তুমি জীবনে যাই করছো, যা কিছু করছো, সেগুলো কেন করছো, কেন সেটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। এমন যোগাযোগ তৈরি করতে হবে যাতে কঠিন কাজগুলোও সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, মনোসংযোগ বাড়াও। যোগা করো, এতে মানসিক জোর বাড়বে। প্রতিকূল পরিস্থিতিতে থাকার চেষ্টা করো। নিজের সুবিধাজনক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। যে কোনো কঠিন কাজ করার জন্য আমাদের আরামদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। প্রতিকূল অবস্থার মধ্যেও
নিজের শারীরিক সক্ষমতা বাড়াতে হবে, কঠিন অবস্থা খুঁজে নিতে হবে, অ্যাডভেঞ্চার, ট্রাভেল, এসবের মধ্যে থেকে। শীতকালে আপনি যখন স্নান করতে যান, তখন আপনি গরম জলে স্নান করার আগে 1 মিনিট ঠান্ডা জলে স্নান করে নিন। এটাতে নিজের মনোবল এবং শারীরিক সক্ষমতাও বাড়বে। সমস্যাগুলোর মুখোমুখি হন, তাকে এড়িয়ে যাবেন না, অযথা বিলম্ব করবেন না। এটা করা মনের এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। মানসিকভাবে দুঃখ পেয়ে বসে থাকবেন না, নিজের শখ মেটান। ভেবে নিন কি করলে আপনার নিজের ভালো লাগবে, আর এই কাজটাই আপনি আপনার জীবনে বারবার করতে থাকুন। এটাতে আপনার মানসিক চাপ কমবে। শেষে আমি এটাই বলতে চাই যে আমাদের সবারই জীবনই আলাদা, কিন্তু আমরা সবাই ঝড় সামলেছি। নিজেদের জীবনের চ্যালেঞ্জ, প্রত্যাখ্যান আর নিরাশাকে সামাল দিতে গেলে মানসিক জোরটাই দরকার। এই মানসিক জোরই আমাদের জীবনের প্রত্যেকটা কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি যোগায়। পারসিস্টেন্ট থাকুন, কনসিস্টেন্ট থাকুন, মানসিকভাবে দৃঢ় থাকুন, লড়াইয়ের ময়দান ছাড়বেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, এই সুন্দর অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। এটা সত্যিই অসাধারণ। এবার আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি স্যার। আপনি জীবনে এত কিছু সাফল্য পেয়েছেন, ব্যর্থতা আপনার জীবনে আসেনি। আপনার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় বলেছেন যে আপনার জীবনে সাফল্যের শীর্ষে থাকার সময় আপনি চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন, সত্যিকারের চ্যালেঞ্জ। আমি মনে করি প্রত্যেকটা দিন একটা চ্যালেঞ্জ, কারণ আজ কখনোই আরেকটা দিনের মতো নয়। আর এরকম কখনোই হয় না যে এই বয়সে গিয়ে তুমি চ্যালেঞ্জের সামনাসামনি হবে না, আর এই বয়সে গিয়ে তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আসলে চ্যালেঞ্জ প্রতি মুহূর্তেই থাকে, আর এই সব সময় তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। আমি যখন আমার কথা বলছিলাম, আমার গল্প বলছিলাম, সেখানে আমার সমস্যা ছিল যে আমি ব্যর্থতার জন্য তৈরি ছিলাম না। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমার দিকে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছিল, তার জন্য আমি তৈরি ছিলাম না। আর সেই জন্যই আমি সে সময় আত্মবিশ্বাস এবং মনের জোর হারিয়ে ফেলেছিলাম। যেটা আমি বলেছি, আমাদের চারপাশে কি হতে পারে তার একটা আন্দাজ অবশ্যই থাকতে হবে, এবং তুমি যা করেছো তার ফলাফল সম্পর্কে তোমাকে সজাগ থাকতে হবে। চ্যালেঞ্জ যে কোনো মুহূর্তে আসতে পারে। এছাড়া ব্যর্থতারও সম্মুখীন তুমি হতে পারো। আপনি সুন্দরভাবে এখানে বলেছেন, মানে আমাদের শুনে ভীষণ ভালো লাগলো। এখানে রুচিকা এবং আকাশের থেকেও এই একই ধরনের প্রশ্ন এসেছে, এবং সেই প্রশ্নটা হলো, আপনি একজন সেনাকর্মী, তাই শারীরিকভাবে আপনি যথেষ্ট শক্তিশালী। সুতরাং শারীরিক দিক থেকে আপনি প্রথম থেকেই জোরালো জায়গায় আছেন। এই কারণেই আয়রন ম্যানে যোগ দেওয়ার জন্য আপনি কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিলেন। সাধারণ মানুষের জন্য আপনি কি এই ধরনের প্রতিযোগিতায় যাওয়ার কথা বলবেন? এই প্রশ্ন আমাকে প্রায়ই করা হয়ে থাকে, আর এ ব্যাপারে আমি একটা কথাই বলতে চাই যে সেনাবাহিনীতে আয়রন ম্যানের জন্য কোনো ট্রেনিং হয় না। সেনাবাহিনীতে সক্ষমতা বাড়ানোর জন্য অন্য ধরনের ট্রেনিং রয়েছে। আমি আগেই বলেছি যে আমরা এখানে হাফ ম্যারাথন দৌড়তাম। আমাদের দেশে সর্বোচ্চ সেটা 11.5 থেকে 12 কিলোমিটারের মতো, আর সেটাও করানো হয় যখন বয়স কম, মেজর পদমর্যাদার আগে পর্যন্ত, অর্থাৎ তোমার বয়স যখন 30 বছরের মতো, আর আমি ছিলাম 58। আর দ্বিতীয়ত, এর আগে আমি কোনোদিনও 3.8 কিলোমিটার সাঁতার কাটিনি। তাছাড়া আমরা সুইমিং পুলে যেতাম 2 বার এপার ওপার করতে। আমি মজার জন্যই সাঁতার কাটতাম। তবে সেনাবাহিনী আমাকে সুশৃঙ্খল হতে শিখিয়েছিল। এছাড়া দায়বদ্ধতা এবং ধারাবাহিকতার পাঠ এখানে আমি পেয়েছি। এগুলো অবশ্যই আমি যা পেয়েছি সেটাতে আমাকে সাহায্য করেছে। অন্যদের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে তারা যে পেশাতেই থাকুন না কেন, সেখানেও কোনো না কোনো শৃঙ্খলা অবশ্যই মেনে চলেন। সেজন্যই তারা সেখানে আছেন এবং সফল হচ্ছেন। সেখানেও লক্ষ্য স্থির রয়েছে, শুধু এই প্রতিযোগিতায় তাকে পাখির চোখ করতে হবে। তোমার মধ্যে আগে থেকেই সেগুলো রয়েছে, শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে অভ্যাস এবং ট্রেনিং। আর এটা আমি সবসময় বলি যে যে কেউ আয়রন ম্যান হতে পারেন। এটা বিশ্বের বাইরের কিচ্ছু নয়। যেটা করতে হবে সেটা হচ্ছে এর জন্য অঙ্গীকার করতে হবে, সময় দিতে হবে এবং টানা ট্রেনিং করতে হবে। আমি 18 মাস ট্রেনিং করেছি।
তুমি হয়তো এর জন্য 1 বছর ট্রেনিং করবে, কারণ তোমার বয়স অনেক কম হতে পারে। তোমাকে শুধু দায়বদ্ধ হতে হবে এবং ট্রেনিং করতে হবে, আর সেটা করতে পারলে সহজেই সফল হবে। যদি কেউ এই ধরনের অন্য কোনো প্রতিযোগিতায় যেতে চায় যা শুধুমাত্র ভারতেই হয়? হ্যাঁ, আসলে ট্রাইথলনে 4 রকমের ক্যাটাগরি আছে, যেটা সাধারণত হয়ে থাকে আর কি। আর এর মধ্যে সবচেয়ে ছোট দূরত্বের হচ্ছে স্প্রিন্ট ক্যাটাগরি, আর যেখানে 500 মিটার সাঁতার, 20 কিলোমিটার সাইক্লিং এবং 5 কিলোমিটার দৌড় হয়ে থাকে। এগুলো সাধারণত স্থানীয়ভাবে হয়। একটা হয় দিল্লিতে, দক্ষিণেও এই প্রতিযোগিতা হয়। আমার মনে হয় ব্যাঙ্গালোরেও হয় স্থানীয়ভাবে। এগুলো কিন্তু আসলে আয়রনম্যান প্রতিযোগিতা নয়, কিন্তু তার ছোট একটা প্রতিরূপ। কিন্তু এখন অনেক জায়গায় ভারতবর্ষে আয়রনম্যান ডিস্টেন্স প্রতিযোগিতা হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু আয়রনম্যান প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হয় না, কারণ এখানে সাঁতার হয় সমুদ্রে বা হ্রদে। সাইক্লিং বিভিন্ন ধরনের উচ্চতায় হয়ে থাকে, তাই কঠিন হয়, এবং দৌড়ের ক্ষেত্রেও বিভিন্ন ঘটনা ঘটে থাকে। তবে আপনি এই ব্যাপারে কৌতূহলী হলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রামে বা অন্য কোনো মাধ্যমে, এবং আমি আপনাকে এরকম জায়গা খুঁজতে সাহায্য করব। পরের প্রশ্ন, আপনি কি কোনো একাডেমি শুরু করতে চলেছেন? মানে আয়রনম্যানদের গ্রুম করার জন্য, মানে যারা ট্রাইথলনে পার্টিসিপেট করবেন তাদের সাহায্যের জন্য কিছু কি তৈরি করবেন? আমি এরকম কোনো একাডেমি তৈরি করিনি, তবে কেউ এ বিষয়ে জানতে চাইলে বিনা পয়সায় যথাসম্ভব তাদের সাহায্য করব। আয়রনম্যান প্রতিযোগিতার ক্ষেত্রে যা জ্ঞান আমার আছে এবং আমি যা জানি সেগুলো অবশ্যই আমি তাদের বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। এর পরের প্রশ্ন এসছে নবনীত সিং এর কাছ থেকে। কেমনভাবে আমি আমার ইচ্ছা শক্তি বাড়াবো? এটাই বারবার আমাকে হারায়, তাই কিভাবে এই ইচ্ছা শক্তি বাড়ানো সম্ভব যাতে নিজের উপর নিয়ন্ত্রণ বাড়ে? ইচ্ছা শক্তি হলো আসলে একটা কাজ, যেটা আমি আমার টকে বলেছি। চেষ্টা করো এমন কিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে যার সঙ্গে তুমি নিজেকে সম্পূর্ণ যুক্ত করতে পারো। ধরা যাক তুমি একটা ম্যারাথনে যোগ দিতে চাও, আর এর জন্য তোমাকে ট্রেনিং করতে হবে। এবার তোমাকে ভাবতে হবে যে তুমি এই ম্যারাথনে যোগ দিতে চাইছো কেন। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো, হয়তো তুমি তোমার বন্ধু বা আত্মীয়ের সম্মান চাও, যে কোনো কারণেই হোক। এই সম্পর্কটা তৈরি করা জরুরি। তুমি নিজে এই কঠিন কাজটা করতে চাইছো, এইটাই আসল। এখন কেনর উত্তর পাওয়ার পরে এটা করতে গেলে নিজেকে সুশৃঙ্খল হতে হবে, আর এর থেকেই নিজের প্রতি ভালোবাসা তৈরি হবে। ম্যারাথনে যোগ দিতে যাওয়া তোমার নিজের ইচ্ছে, এবং তার জন্য প্রয়োজনীয় ট্রেনিং এবং শৃঙ্খলা যদি তোমার না থাকে, তাহলে তুমি নিজেকে ভালোবাসো না। তুমি নিজেই ম্যারাথনে নামতে চেয়েছো, অথচ নিজেকে তৈরি করছো না। রোদের খুব তাপ, বাইরে ভীষণ দূষণ, খুব গরম, আমার সময় নেই, আমার অন্য কোনো কাজ আছে, এসবের জন্য আমি ট্রেনিং করতে পারিনি, এগুলো আসলে অজুহাত। সুতরাং শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দায়বদ্ধতা আর স্থির লক্ষ্য, এই 4টি হলো ইচ্ছাশক্তির প্রধান স্তম্ভ। আর তুমি যদি এই 4টিকে গুরুত্ব দাও, তাহলে ইচ্ছাশক্তি আসবে। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আয়রনম্যানে যাওয়ার জন্য আপনার কাছে কিছু উপদেশ, অথবা আমাদের প্রতিদিনের জীবনে, বিশেষত আমরা যা জানি, মানে এখন যে চারিদিকে ভয় ছড়িয়ে রয়েছে, আমরা চারিদিকে দেখতে পাই যে আমাদের চারদিকে অনেক রকমের ঘটনা ঘটছে। এগুলো স্বভাবতই আমাদের উপরে অনেক রকম প্রভাব ফেলে। একজন সাধারণ মানুষ কিভাবে এগুলোর সঙ্গে ডিল করবে আর নিজেকে খুব খুশি রাখবে এবং বলবে সবই ঠিকই তো আছে, অন্ধকার কেটে গেলে সূর্য তো উঠবেই? এ ব্যাপারে আপনি যদি আপনার কোনো সুচিন্তিত মতামত দেন দর্শকদের জন্য। আমার মনে হয় যে ইচ্ছা শক্তি, যেটা আমি আমার বক্তব্যে বললাম, সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিজেদের চারপাশটা বোঝার এবং তা মেনে নেওয়ার জন্য। আমাদের এখনের যে পরিস্থিতি, চারিদিকের এই অতিমারী অবস্থা, আমাদের ওপরে যা চাপিয়ে দেওয়া হয়েছে অথবা আমাদেরকে যা করতে বলা হয়েছে, ঠিক সেই জন্যেই এখানে আমাদের ভেতরে একটা অনিচ্ছা তৈরি হয়েছে। আসলে এই অনিচ্ছা থেকেই আমাদের মনের মধ্যে বিবাদ শুরু হয়েছে। আমাদের যা করতে হবে আর আমাদের মন যা চায়, তার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এর জন্য প্রথমেই যা করতে হবে সেটা হচ্ছে পরিস্থিতিকে মেনে নেওয়া, পারিপার্শ্বিককে গ্রহণ করে তার সঙ্গে চলতে শেখা। যখনই তুমি সেটা করতে পারবে, তখনই মানসিক দ্বন্দ্বটা কেটে যাবে এবং চলার পথটা সুবিধাজনক হবে।
সে পথে সমস্যা থাকলেও শান্তভাবে চলতে হবে, তার কারণ তুমি পরিস্থিতিটা গ্রহণ করেছ। আমি মনে করি এই অতিমারির সময়ে এটাই একমাত্র পথ। সো এই মুহূর্তে আপাতত এইটুকুই। ধৈর্য ধরে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এরপর আবার 8ই মে সন্ধ্যে ঠিক 6:30টায় জুমে মিলিত হব। আমি লোকেশ নাথানি সবাইকে বিদায় জানাচ্ছি। আর যেতে যেতে আমি এটুকুই বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন আর সব সময় হাসতে থাকুন। নমস্কার।